হুম, কি বলতেছেন? আমাদের উপস্থিতিটা কাউন্ট করা হচ্ছে কি? উপস্থিতি কাউন্ট হচ্ছে আপনাদের যে রেকর্ডিং করা হচ্ছে তো। তো রেকর্ডিং এর মধ্যে তো দেখা যাবে যে কারা প্রেজেন্ট আছে, এখানে নাম শো করতেছে না। তো আহ, তখন আমরা এখান থেকে কাউন্ট করে নেব। ঠিক আছে? ওকে ভাইয়া। স্যার রেকর্ডিং থেকে কাউন্ট করব। জি। স্যার আমাদের তো একটা কথা বলা হয়েছিল যে মানে 50টা ক্লাস করলে একটা সার্টিফিকেট দিবে, এটা কি কোনো পরীক্ষা হবে নাকি? এটা তো আমি জানি না। আমার কাজ হচ্ছে 40টা ক্লাস আপনাদেরকে মানে লার্নিং করানো আর কি, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, আর বাকি 10টা ক্লাস হচ্ছে আপু নিবে। তারপরে কি হবে না হবে আমি আসলে এই বিষয়ে জানি না। আমার কাজ হচ্ছে শেখানো আপনাদের। ঠিক আছে? আর আপনাদের মার্কেট প্লেসের ব্যাপারে কাজ করাবে হচ্ছে ওই যে বিথিয়া। পরীক্ষা হয়তো ফাইনাল পরীক্ষা একটা হতে পারে, এটা হয়তো কোর্সের পরে, কোর্স কমপ্লিট করার পরে তখন আপনাদের সার্টিফিকেট দিবে আর কি। হয়তো এই ফাইনাল পরীক্ষার নাম্বার অনুযায়ী হয়তো একটা সার্টিফিকেট দিবে। সার্টিফিকেটের মধ্যে লেখা থাকবে যে কি কত মার্কস পেয়েছে। মানে অন্যান্য প্রজেক্টগুলো তো এরকম হয়। এখন আমি এলএডিবির ক্ষেত্রে আমি তা জানি না। আমি এর আগে যেটাতে নিয়েছিলাম তখন ওটাতে আবার পরীক্ষা নিয়েছিল ওরা। ঠিক আছে? তখন আপনারটার মধ্যে হতে পারে আশা করি। লাস্টের দিক দেখবেন কোর্স কমপ্লিট হওয়ার পরে তারপর হচ্ছে পরীক্ষা হবে। স্যার আমি যতটুকু জানি স্যার এখানে আর্নিং না করতে পারলে সার্টিফিকেট। এলএডিবির হয়তো এরকম নিয়ম হতে পারে, আমি সঠিক জানি না। তবে এগুলা হচ্ছে আপনি অফিসের যে আশরাফুল ভাই ওনার সাথে আলাপ করতে পারেন। ঠিক আছে? আমি হচ্ছে আপনাদের ট্রেনার, জাস্ট শেখানো, মানে আপনাদের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের যা যা দরকার এগুলো আমার কাছ থেকে পাবেন। আর আর্নিং এবং পরীক্ষা টরীক্ষার ব্যাপার স্যাপার এগুলা মানে জানে হচ্ছে প্রজেক্ট কোঅর্ডিনেটর। ঠিক আছে? স্যার একটা প্রশ্ন করতে পারি যদি কিছু না মনে হয়? জি। স্যার আপনি কোন মার্কেট প্লেসে কাজ করেন? আমি ফাইবারে কাজ করতাম, বাট এখন কাজ করি না মার্কেট প্লেসে, আমি একটা কোম্পানিতে জব করি। আপনার কি ফাইবারে আর্নিং ছিল? ফাইবারে আর্নিং হচ্ছে আমার এর আগে আমি কাজ করেছিলাম তখন $500 মতো ইনকাম করেছিলাম। আমি বেশিটা কাজ করি নাই ফাইবারে, আমি তো মানে কোম্পানিতে জব করি। তো ফাইবারে মার্কেট প্লেসে কাজ করার এরকম সুযোগটা হয় নাই। তো যেহেতু আমার মার্কেট প্লেস নিয়ে একটু কম আইডিয়া, এর জন্য হচ্ছে আপনাদেরকে ওই যে ওই আপু আপনাদেরকে দেখাবে মার্কেট প্লেসের ইয়েটা। এই জন্য আমি আপনাদেরকে ওই আর্নিং এর ইয়েটা দেখাবো না। ঠিক আছে? আমার যদি মার্কেট প্লেসে একটু কম কাজ করেছি, আমি এই কোর্সটা নিতাম মার্কেট প্লেসের বিষয়টা, কিন্তু আপু হচ্ছে মার্কেট প্লেসের বিষয়টা আপনাদেরকে ইয়ে করবে, হ্যান্ডেল করবে। ঠিক আছে? আপু কি মার্কেট প্লেসে কাজ করে? বুঝি না। আপু কি মার্কেট প্লেসে কাজ জি করে? জি, বিথি আপু হচ্ছে ফুললি ইনভলভ মার্কেট প্লেসে। আমি হচ্ছে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, একটা কোম্পানিতে কর্মরত আছি। ওখানে আমি রাত্রেবেলা বেলা সময় দিই। এটা হচ্ছে ইউএস এর একটা কোম্পানি। ঠিক আছে? তো ওখানে তো রাত্রেবেলায় বেলায় সময় দিতে হবে সবকিছু। আচ্ছা ঠিক আছে। আপনাদের হাসান আলী ভাই, আপনি বারবার প্রেজেন্ট করতেছেন কেন? আচ্ছা, আর কোনো কোশ্চেন? না স্যার, এটা কেন জিজ্ঞেস করলাম আপনার আমার এই মুহূর্তে ফাইবারে একটু সাপোর্ট দরকার তো সেজন্য। না, ফাইবারের সাপোর্ট টাপোর্ট এগুলো হচ্ছে দেখাবে সবকিছু হচ্ছে আমাদের দিদি আপু। ঠিক আছে? আমি আপনাদের এগুলো দেখাবো না। উনি আপনাদের হয়তো সপ্তাহে মাঝে মাঝে 2 একদিন এসে এগুলো দেখাবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমি কাজ বিথি আপু, করি। এগুলো হচ্ছে বিথি আপু দেখাবে। এটা আমার দায়িত্ব না ভাইয়া। ঠিক আছে? ওকে ঠিক আছে। আচ্ছা দেখেন, এখন যে বিষয়টা আমি দেখাবো আপনাদের সেটা হচ্ছে সিএসএস। তো আমি যদি একটু স্লাইডটা ওপেন করি, আমাদের কি টপিকস নিয়ে আজকে কথা বলবো। আচ্ছা, সিএসএস থ্রি। আমরা যে সিএসএস এর ভার্সনটা ইউজ করবো সেটা হচ্ছে সিএসএস থ্রি। আর সিএসএস কেন ইউজ করবো সেটা হচ্ছে আমাদের ওয়েব পেজটাকে ডিজাইন করার জন্য। আমরা তো একটা স্টেবল দিয়ে একটা ওয়েব পেজ তৈরি করতে পারি, কিন্তু এটাকে সৌন্দর্য। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, কে কিছু বলছেন নাকি? আচ্ছা দেখেন, তাহলে আমরা কি কি বললাম যে সিএসএস দিয়ে হচ্ছে আমরা একটা ওয়েব পেজকে ডিজাইন করতে পারি আমাদের মনের মতো করে। আমাদের কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, একটা লেখাকে এক পাশ থেকে আরেক পাশে নিতে পারি।
ঠিক আছে, আপনি আপনি যেভাবে চান ঠিক সেভাবেই করতে পারবেন সিএসএস এর মাধ্যমে। তো সিএসএস এর ফুল নেম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটস, ঠিক আছে। তো সিএসএস থ্রির আজকে যে যে পার্টগুলো শিখবো সেগুলো হচ্ছে এখানে আমি লিস্ট আগে দিয়ে দিয়েছি। তো আপনারা স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কোনটা দিয়ে কি কাজ করে। তো তাহলে ক্লাস সবাই কয়জন প্রেজেন্ট আছেন আপনারা এখন? আচ্ছা, আমার এখানে একটু নেটের প্রবলেম ছিল, এই কারণে হয়তো আমি অফলাইনে চলে গিয়েছিলাম। আচ্ছা, আমি যে বিষয়টা দেখাচ্ছিলাম আপনাদের, যে আমি যদি এটাকে আবার একটু করি, এখানে হচ্ছে আপনাদের ক্লাস 4, আমি এখানে একটা টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করতেছি। আসসালামু আলাইকুম। জি, আপনি দেখতে পান আমার স্ক্রিনটা? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা কি করেছি, আমি একটা হচ্ছে টেক্সট ফাইল ক্রিয়েট করেছি। তো আমরা এখানে সিএসএস নিয়ে কথা বলবো। তো সিএসএস হচ্ছে, আমি এর আগে আপনাদের বলেছিলাম যে সিএসএস থ্রি টাইপস। ভাইয়া গতকাল একটা ডাউনলোড করে ইনস্টল করতে বলছিলেন, তো ওটা তো আমি ইনস্টল করতে পারি নাই। ওটা তো আমার 239 আমি এটা দেখতে পাচ্ছি না, এটা কোথা দিয়ে দেখা যায়? পরে দেখাবো, আগে ক্লাস করেন, ঠিক আছে। ক্লাসের ফাঁকে ভাই কথা বললেন না, ঠিক কথা বললে আপনাদের রেকর্ডিং এ বিরক্ত বোধ করবেন। ক্লাস করে দিয়েছে, ক্লাসের ফাঁকে কথা বলবেন না। ক্লাস হচ্ছে এখন 2টা 24 বাজে না, 3টা 45 পর্যন্ত নোট অফ। ওকে, শুনেন, না বুঝলে বলবেন শুধু। প্রিভিয়াস ক্লাসের কথা এখন বলা যাবে না। দেখেন, থ্রি টাইপস, একটার মাঝে আরেকটা ঢুকে রাখেন। ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, না বুঝলে শুধু বলবেন। তারপর হচ্ছে এক্সটার্নাল সিএসএস। আমি কি বললাম যে সিএসএস হচ্ছে 3টা পার্ট, একটা হচ্ছে ইনলাইন, আরটা হচ্ছে ইন্টারনাল, আরটা হচ্ছে এক্সটার্নাল, ঠিক আছে। তো আমি দেখাবো প্রথম থেকে যে ইনলাইন সিএসএস কোথায় লিখতে হয়, ইন্টারনাল সিএসএস কোথায় লিখতে হয়। তাহলে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো, শুধু না বুঝলে বলবেন। প্রিভিয়াস ক্লাসের কথা এখন বলা যাবে না, আমি আগে বলে দিই সতর্ক, ঠিক আছে। আর যে বেশি বিরক্ত বোধ করবে তাকে এখান থেকে করে দিব, রিমুভ করে দিব। বিরক্ত বোধ করবেন না, প্রিভিয়াস ক্লাসের কথা এখন বলা যাবে না। আচ্ছা দেখেন, তাহলে আমি সিএসএস বললাম থ্রি টাইপস, একটা হচ্ছে ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো ইনলাইন সিএসএসটা কোথায় লিখতে হয়? ইনলাইন সিএসএস লিখতে হয়, আমি আপনারা কাগজে কলমে লিখতে পারেন অথবা কম্পিউটার স্ক্রিনেও লিখতে পারেন। ইনলাইন সিএসএস লিখতে পারেন হচ্ছে আপনি ট্যাগের ভিতরে ইনসাইড HTML ওপেনিং ট্যাগ, ইনসাইড HTML ওপেনিং। তারপর হচ্ছে ইনলাইন সিএসএস লিখতে হবে ইনসাইড HTML ওপেনিং ট্যাগের মধ্যে। আচ্ছা, আর ইনলাইন সিএসএস কিভাবে লিখতে হয় আমরা একটু দেখব। তাহলে আমরা আমাদের হচ্ছে সাবলাইম টেক্সটে ফিরে যাই। আচ্ছা, এটা অন্য বেসিক ছিল, আমি আপনাদের ক্লাসে অন করতেছি। আচ্ছা, গত ক্লাসে আমরা সাবলাইম টেক্সট ইনস্টল করেছিলাম, তো আমি এটাকে ওপেন উইথ সাবলাইম টেক্সট দিয়ে দিচ্ছি। পিছনেরটা কেটে দিলাম, এটাকে রাখলাম। আচ্ছা, তো index.html এখানে এগুলো লাগবে না, এটাকে ওপেন করলাম। তো এখানে দেখেন আমার সিএসএস ফাইল আছে, এখানে কেটে দিয়ে এটা লাগবে না।
এখানে কিছু নাই, ভিডিও আছে একটা, জেএস ইমেজেস কিছু নাই, আর index.html ফাঁকা, এখানে আমরা কোড লিখবো। তো এখানে আমরা শর্টকাট হিসেবে লিখবো HTML5, দেওয়ার পরে হচ্ছে ট্যাব দিব, ট্যাব দিলে হচ্ছে আমাকে এরকম একটা ফরম্যাট পুরো দিয়ে দেবে। তো এখানে এই জিনিসটা কি, এটা আপাতত লাগবে না, এটা পরে দেখবো আমরা। আর এখন আমরা কথা বলবো হচ্ছে ইনলাইন সিএসএস এর ব্যাপারে। তো ইনলাইন সিএসএস এর জন্য আমরা হচ্ছে কি ট্যাগ লিখি, যে পি ট্যাগ। আমি যদি লিখি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, তো এই লেখাটা যদি আমি স্ক্রিনে দেখি যে কিরকম দেখায়, index.html-টাকে ওপেন করি, তাহলে দেখবো যে লেখাটা একটা ব্ল্যাক কালারে আসছে এবং ডান পাশে। তো আমি চাই লেখাটা মাঝ বরাবর আসুক। তো আমরা অলরেডি একটা ট্যাগ শিখেছিলাম, সেটা হলো সেন্টার। তো এখন থেকে আমরা সেন্টার ট্যাগ দিয়ে করবো না, আমরা সিএসএস এর প্রপার্টি ইউজ করব। তো সিএসএস এর প্রপার্টি কোনগুলা, এখানে কতগুলো লিখেছি, আরো অনেকগুলো আছে। আমরা আজকে এই ক্লাসে এগুলো প্র্যাকটিস করব, নেক্সট ক্লাসে আরো কতগুলো আমরা প্র্যাকটিস করব। তো প্রথমে আসে কালার। আচ্ছা, কালার হচ্ছে আপনি একটা ইয়াকে আপনি টেক্সট কালার করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারবেন, ঠিক আছে। কালার করতে হলে আপনাকে প্রপার্টি ইউজ করতে হবে কালার। তো কালার তিন ভাবে ইউজ করা যায়, আমি এখানে লিখে দিচ্ছি। কালার ইউজেস, এক হচ্ছে তিন ভাবে ইউজ করা যায়। একটা হচ্ছে আপনার কালারের নেম অনুসারে, কালার নেম, তারপরে হচ্ছে আপনার আরজিবি কালার, তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে হেক্সা কোডের মাধ্যমে, ঠিক আছে। তাহলে আমরা কালার ব্যবহার করতে পারি তিন ভাবে, একটা হচ্ছে কালার নেম অনুসারে, একটা হচ্ছে আরজিবি কালার, একটা হচ্ছে হেক্সা কোড। তো কালার নেম কিভাবে, আমরা যদি কালার নেম অনুসারে ইউজ করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে। আচ্ছা, আমাদের কেউ আমাদের সাথে জয়েন করতেছে। তো আমরা যদি কালার নেম অনুসারে ইউজ করতে চাই তাহলে আমাদেরকে লিখতে হবে কি, একটু আমি এটা ওপেন করি। তাহলে কালার কিভাবে আমরা দিব, তো সেটা দেওয়ার জন্য হচ্ছে প্রথমে ইনলাইন সিএসএস এ লিখতে হবে স্টাইল, STYLE। স্টাইলটা কোথায় লিখবো, ওপেনিং ট্যাগের ভিতরে, লিখতে হবে স্টাইল। স্টাইল হচ্ছে একটা অ্যাট্রিবিউট, তাহলে অ্যাট্রিবিউট নেম ইজ ইকুয়াল টু, তারপর ডাবল কোটেশন, আমরা জানি একটা অ্যাট্রিবিউট কিভাবে লেখা হয়। তারপর হচ্ছে আপনার সিএসএস প্রপার্টির নেম, তো আমাদের সিএসএস প্রপার্টির নাম হচ্ছে কালার। তারপর হচ্ছে কালারের ভ্যালু, তো ভ্যালুটা কি কয়ভাবে দিতে পারি, কালার ভ্যালু হচ্ছে তিন ভাবে দিতে পারি। একটা হচ্ছে কালার নেম অনুসারে, আরজিবি কালারের মাধ্যমে, আচ্ছা এটা দিই, আরটা হচ্ছে হেক্সা কোডের মাধ্যমে। তো কালারের নেম অনুসারে আমরা কিভাবে দিতে পারি, এখানে আমরা কালার নেম অনুসারে দিতে পারি, যেমন হচ্ছে রেড, গ্রিন, এটা হচ্ছে ব্লু, সাপোজ এভাবে। তো কালার দিব আমরা রেড, তাহলে এখানে লিখবো হচ্ছে রেড। স্টাইল ইকুয়াল টু কালার, লাস্টের দিকে সেমিকোলন দিতে হবে। আচ্ছা, তো আমি এখানে জয়েন করার চেষ্টা করতেছি। তো আমরা এখন এই যে এই জায়গার মধ্যে কালার দেব, এই পি কে কালার করব ইনলাইন সিএসএস এর মাধ্যমে। তাহলে পি এর ভিতরে একটা অ্যাট্রিবিউট ঢুকাবো, সেটা হলো স্টাইল ইজ ইকুয়াল টু, তারপর হচ্ছে কালার, CUL কালার কোলন, তারপর হচ্ছে ধরেন আমি রেড দিব, কালার রেড দিয়ে দিলাম। তাহলে দেখা যাবে কি, আমরা যে কালারটা ছিল আগে, যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, এখন কালারটা চেঞ্জ হয়ে যাবে রেড। দেখেন এখন কিন্তু রেড হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এভাবে আমরা কালার দিতে পারি। আচ্ছা, আমি চাই এই লেখাটা মাঝখানে আসবে, তাহলে আমরা জানি সেন্টার ট্যাগ ইউজ করতে পারি, কিন্তু এখানে সেন্টার ট্যাগ ইউজ করবো না, আর সিএসএস এর প্রপার্টি ইউজ করবো। সিএসএস এর প্রপার্টি হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার। সেন্টার মানে হচ্ছে মাঝখানে। আমি যদি এখানে রিফ্রেশ করি দেখবো যে এটা মাঝখানে চলে আসছে। তো টেক্সট অ্যালাইনের ভ্যালু হচ্ছে 3টা, সরি 4টা। আমি এখানে লিখে দিচ্ছি টেক্সট অ্যালাইন 3 ভ্যালুস,
থ্রি ভ্যালুস। এক নাম্বার হচ্ছে আপনার লেফট। এক নাম্বার লাগবে না, আমি এখানে ভ্যালুগুলো লিখে দিচ্ছি। লেফট, তারপর হচ্ছে রাইট, সেন্টার, জাস্টিফাই। টেক্সট এলানের তিনটা ভ্যালু, এটা হচ্ছে লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই। তো আমরা যদি টেক্সট এলান সেন্টার দিই তাহলে এটা মাঝে আসবে, যদি লেফট দিই তাহলে ডানে আসবে, আর বামে আসবে, রাইট দিলে ডানে আসবে, জাস্টিফাই দিলে কি হবে এটা একটু পরে দেখব। ঠিক আছে, তো কালার আমরা কি কয়ভাবে ইউজ করতে পারি বললাম, তিনভাবে। কালার নেম দিয়ে, আরজিবি কালার দিয়ে, আর হচ্ছে হেক্সাকোড দিয়ে। তো আমরা একটা বিষয় এখন একটু পরে দেখবো, আমরা একটা সফটওয়্যার ইউজ করব, তো যেটার মাধ্যমে হচ্ছে আপনি যে কোনো কালার, আপনার স্ক্রিনের দেখানো যে কোনো কালার আপনি ইউজ করতে পারবেন। তো ওই সফটওয়্যারটার নাম আমরা এখন দেখি যে কি সফটওয়্যার। সেটার নাম হলো আপনার পিক্সি, PIXE, পিক্সি। ঠিক আছে, পিক্সি ডাউনলোডেবল। মানে আপনি আপনার স্ক্রিনের বা ল্যাপটপের যে কোনো জায়গা থেকে যে কোনো মুহূর্তে আপনি ইয়ে করতে পারবেন, কালার দিতে পারবেন। তো সেটার জন্য আপনি কি ডাউনলোড করবেন, পিক্সি। তো পিক্সিতে যাওয়ার পরে এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে হচ্ছে এই যে এটা ওপেন হবে। এখান থেকে আপনি হচ্ছে এই যে এখানে পোর্টেবল আছে, জিপ আছে, তো আপনি এখান থেকে জিপটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনি যেখানে ডাউনলোড হয়েছে সেখানে যাবেন। এই যে আমার এখানে ডাউনলোড হয়েছে, আমি অলরেডি ডাউনলোড করে রেখেছিলাম। এখান থেকে আপনি এটাকে এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাক্ট ফাইলস করবেন। করার পরে আপনি এখানে এটা পাবেন, এই ফাইল, এই ফোল্ডারটা পাবেন। তারপর এখান থেকে pg.exe এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা এই যে উইন্ডো আপনার এখানে চলে আসবে। আচ্ছা, এই বিষয়টা কি, আপনি হচ্ছে যে কোনো জায়গায় যদি আপনি মাউসের কাজটা রাখেন, দেখেন এখানে কালারটা উঠতেছে। আপনি যে কোনো জায়গায় আপনি যদি এখানে রাখেন, দেখেন কালারটা উঠে। আপনি যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আপনি কি করতে পারবেন, এই কালারটা কপি করতে পারবেন। আচ্ছা, তো এখানে ধরেন আমি এই কালারটা দিব, এই যে দেখতে হচ্ছে এই কালারটা দিব। তো এই কালারটা দেওয়ার জন্য আমাকে প্রথমে মাউসের কার্সরটা ওখানে নিতে হবে, নিয়ে হচ্ছে আমি কিবোর্ডে চাপবো, মানে এই কালারটা কপি করবো কিভাবে। তো কপি করার সিস্টেম হচ্ছে কন্ট্রোল অল্টার সি, তিনটা বাটন, কন্ট্রোল অল্টার সি চেপে ধরবেন, কন্ট্রোল অল্টার সি, কপি হবে, মানে কালারটা কপি হবে। হ্যাঁ, এখন কপি করে আপনি আপনার এই যে সাবলাইম টেক্সট আছে, এখানে যে কালার দিয়েছিলাম এখানে জাস্ট পেস্ট করে দিবেন, মানে কন্ট্রোল ভি দিবেন। তারপর হচ্ছে এখানে হ্যাশ দিয়ে দিবেন, সামনে হ্যাশ দিবেন। আর কালারটা হচ্ছে এই যে কালার কোড, এটা হচ্ছে হেক্সাকোড। তো আপনি যদি এটাকে সেভ করেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করার পরে এবং ব্রাউজারটাকে যদি রিফ্রেশ করেন, এই যে রিফ্রেশ করেন, তাহলে দেখতে পারবো এই যে আমরা কালারটা দিয়েছি ওই কালারটা কিন্তু এখন পেয়ে গিয়েছে। ঠিক আছে, তো এভাবে আমরা কালার দিতে পারি। তো এটা কি বুঝতে পেরেছেন আপনারা, পিক্সি কিভাবে ইনস্টল করতে হয় এবং কাজ করতে হয়? জি স্যার। প্রবলেম না দেখুন, এটা জিপটা ডাউনলোড করেন, জিপ আর্কাইভ, জিপ ফাইলটা। আচ্ছা, আমি আপনাদেরকে লিংকটা দিয়ে দিচ্ছি আপনাদের এখানে চ্যাট বক্সে, তাহলে আপনাদের সুবিধা হবে। তো বড় ক্যান লিংক ফর সি। ঠিক আছে, তাহলে এই লিংকে গেলে হচ্ছে আপনি এই যে পিজিটা ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ, ওইটা তো ডাউনলোড দিতে পারতে হলো। মানে ব্যাপারটা হলো যখন আমি কোড করবো প্রতিবার সেটা আমার ক্লিক করে নিয়ে ওপেন করে নিতে হবে। জি জি, প্রতিবার যখন আপনি, এটা তো আছে এখানে, আপনি এটা ওপেন করে রাখলেন, যখন পুট করবেন তখন এখানে এখানে রেখে দিবেন, এই যে কোনো জায়গায়। ঠিক আছে, এক পাশে রেখে দিলেন। যেভাবে বুঝতে পারছি। ঠিক আছে, এটা মজার জিনিস। আচ্ছা, দেখেন এখানে এই কালারটা দিবেন, তাহলে এখানে আগে রাখি কন্ট্রোল অল্টার সি, আমি লিখে দিচ্ছি চ্যাট বক্সে, কন্ট্রোল প্লাস অল্টার প্লাস সি, এটা দিলে হবে কপি করার জন্য কালারটা, কপি। ঠিক আছে, কালারটা কপি হবে। আচ্ছা, তারপরে আমরা এখন যাচ্ছি ইয়াতে, নতুন ইয়াতে, সেটা হলো টেক্সট ডেকোরেশন। আচ্ছা, তো এতক্ষণ যে আমরা কাজগুলো করলাম এটা হচ্ছে ইনলাইন সিএসএস এর মাধ্যমে, এই যে কালার দিলাম, টেক্সট অ্যালাইন করলাম। ঠিক আছে, তো জাস্টিফাই যেটা আমি কিন্তু আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হলো এই যে লেফট দিলে তো বললাম লেফট হয়, রাইট দিলে কি হয় দেখি। এখানে সেন্টার স্থলে আমি দিয়ে দেন রাইট, তাহলে এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ করার পরে এখন আমি ব্রাউজারটাকে রিফ্রেশ করি,
তাহলে দেখা যাবে রাইটে চলে গিয়েছে। ঠিক আছে, তো আপনি কিন্তু সব এলিমেন্টকে লেফটে রাইটে সেন্টারে টেক্সট অ্যালাইনের মাধ্যমে নিতে পারবেন না। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে দুই ধরনের এলিমেন্ট হয়, একটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট আর একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। তো এই কাজটা আপনি যে টেক্সট অ্যালাইনের কাজটা আপনি শুধু করতে পারবেন ব্লক এলিমেন্টকে নিয়ে কাজ করতে পারবেন। ইনলাইনকে আপনি এভাবে পজিশন ঠিক করে দিতে পারবেন না। ইনলাইন যেগুলো যেমন হচ্ছে ই ট্যাগ, তারপর ইমেজ ট্যাগ, এগুলাকে কিন্তু পারা যাবে না। ঠিক আছে, মাথায় রাখতে হবে শুধুমাত্র ব্লক লেভেল এলিমেন্ট গুলাকে টেক্সট এলাইন করা যাবে, আর ইনলাইন গুলাকে করা যাবে আগে ব্লক তৈরি করতে হবে, ওদেরকে ব্লক এলিমেন্ট বানাতে হবে, তাহলে হবে, নাহলে হবে না। ঠিক আছে, তো তার আমরা মানে বাটনকে যদি আমি সেন্টার করতে চাই তাহলে আগে এটা কি ট্যাগের মধ্যে নিয়ে নিতে হবে? না, এটাকে ইনলাইন করতে হবে। সিএসএস এর প্রপার্টি আছে কিভাবে এটাকে ব্লক করে, সিএসএস এর প্রপার্টির মাধ্যমে এটাকে ব্লক এলিমেন্ট বানাই ফেলবো। এটা ছিল বাটনটা আমার ইনলাইন ট্যাগ না হইয়া, তো এটা হ্যাঁ যদি বাটন আমি সেন্টার করতে চাই না, পিটেক এর মধ্যে রাখা যা লাগবে না, আপনাকে বাটনটাকে ব্লক বানাই ফেলবেন। সিএসএস প্রপার্টি আছে, ঠিক আছে, সিএসএস প্রপার্টির মাধ্যমে আমরা এটাকে চেঞ্জ করে ফেলবো। এটার যে ধর্ম আছে এটার ধর্মটা চেঞ্জ হয়ে যাবে। প্রত্যেকটা ট্যাগের কি থাকে, একটা বৈশিষ্ট্য থাকে যে এটা জায়গা দেয় না, এটা এর জায়গা ছেড়ে অনেকটা জায়গা দেয়। ঠিক আছে, তো এই ধরনের যে এলিমেন্ট গুলা এগুলো আমরা কাজ করবো সামনে। তো এখন এতটুকু বুঝেন যে ব্লক লেভেল এলিমেন্ট গুলোতে টেক্সট এলাইনটা কাজ করে, আর ইনলাইন এলিমেন্ট গুলোতে টেক্সট এলাইন কাজ করে না। সেক্ষেত্রে আপনাকে ইনলাইন গুলাকে ব্লক বানাতে হবে, তাহলে কাজ করবে। ঠিক আছে, সামনের দিকে আমরা আসতেছি, আর এগুলো ক্লাস আছে অনেক, আজকে তোমার তো ফার্স্ট ক্লাস সিএসএস এর। ওকে, তাহলে এটা হচ্ছে আপনাদের ইনলাইন সিএসএস এর ক্ষেত্রে দেখাইলাম। তো এই কাজটা যদি আমরা হচ্ছে ইন্টারনাল ভাবে করি, দ্যাট মিনস যে এটা কথা বললাম ইন্টারনাল সিএসএস। তো ইন্টারনাল সিএসএস কোথায় লিখতে হয় আমি যদি লিখে দিই আপনাদের, ইন্টারনাল সিএসএস লিখতে হয় হচ্ছে আপনার হেড ট্যাগের ভিতরে, ইনসাইড হেড ট্যাগের ভিতরে, হেড ট্যাগের ভিতরে লিখতে হবে। এবং কিভাবে লিখতে হবে, স্টাইল ট্যাগের মাধ্যমে, STYLE স্টাইল, স্টাইল ট্যাগের। ঠিক আছে, তো ইন্টারনাল সিএসএস আমরা লিখবো কোথায়, হেড ট্যাগের ভিতরে, এবং কিভাবে লিখবো, স্টাইল ট্যাগের মাধ্যমে। তাহলে আমাদের হেড ট্যাগ কোনটা, আচ্ছা এগুলো আপনারা লিখে রাখতে পারেন, অথবা আমি ফাইলটা আপনাদের শেয়ার করবো। এই যে যা যা লেখাগুলা এগুলো আপনাদের হয়তো শেয়ার করবো আপনাদের ইয়েতে, গ্রুপে অথবা আপনার চ্যাট বক্সে শেয়ার করবো, তাহলে এখান থেকে আপনারা বুঝতে পারবেন পরে। তো স্টাইল ট্যাগেরটা আমরা কোথায় লিখতে পারি, এটা হচ্ছে এই যে আমাদের হেড হচ্ছে এটা, তো এটার একদম নিচে, একদম নিচে আমরা স্টাইল ট্যাগ ইউজ করলাম, STYLE স্টাইল, যে স্টাইল। ঠিক আছে, স্টাইল ট্যাগ ইউজ করব। আচ্ছা, তাহলে এখানে আমরা হচ্ছে এই ইয়াগুলা সিএসএস এর কাজগুলো এখানে লিখবো, মানে এই স্টাইল ট্যাগের ভিতরে লিখবো। ঠিক আছে, তো আমরা এখানে কিভাবে লিখতে পারি, আচ্ছা আমরা এখন আর ইনলাইন সিএসএস ব্যবহার করলাম না, আমরা এখন ইন্টারনাল সিএসএস ব্যবহার করব। তো সেজন্য আপনাকে কি করতে হবে, প্রথমে এই যে ট্যাগের নামটা লিখতে হবে। তো আমাদের এখানে ট্যাগের নামটা হচ্ছে পি, তো আপনি লিখবেন হচ্ছে পি, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ। তারপর হচ্ছে প্রথমে হচ্ছে ট্যাগের নাম, আপনি যেটাকে স্টাইল করবেন প্রথমে ট্যাগের নাম লিখতে হবে, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে। তারপর হচ্ছে ভিতরে হচ্ছে আপনি দিবেন হচ্ছে প্রপার্টির নামগুলা এবং প্রপার্টির ভ্যালুগুলা। তো আমরা এখানে দেই কালার কোলন, সিএসএস প্রপার্টিকে কিভাবে ইউজ করতে হয়, প্রথমে হচ্ছে প্রপার্টি নেম, তারপর হচ্ছে প্রপার্টির ভ্যালু। তো আমি চাই ভ্যালুটা হোক সাপোজ গ্রিন, তাহলে দেখা যাবে যে এখানে চেঞ্জ হয়ে কিনা দেখি। তো এখানে তো এই পাশে চলে গেছে, এখন এটা এই পাশে চলে আসবে এবং কালারটা হয়ে যাবে গ্রিন। এই যে দেখেন কালার হয়ে গেছে গ্রিন। তো এই কাজটা আমি কিভাবে করেছি, এই কাজটা হচ্ছে আমি ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে করেছি। ঠিক আছে, ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে করেছি। তো আপনি চান এই লেখাটা সেন্টারে আসুক, তাহলে এখানে কি লিখবেন, টেক্সট অ্যালাইন সেন্টার। এই যে টেক্সট অ্যালাইন সেন্টারে চলে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস লেখার নিয়ম। আমি আপনাদেরকে এই কোডটা শেয়ার করে দিই, তাহলে পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। কোড শেয়ার, না আপনার ভুলে যাবেন, পরে প্র্যাকটিস করার সময় পারবেন না হয়তো। শেয়ার কোড নাও,
share এখানে দিয়ে দিয়েছি এই যে এই ইন্টারনাল সিএসএস কিভাবে লিখতে হয় এই কোডটা এখানে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পারবেন। আচ্ছা, এখন যদি আরো ট্যাগ থাকে, ধরুন হচ্ছে এই ট্যাগ দিয়ে এই ট্যাগের একটা কোড লিখি। তো এখানে ধরুন হচ্ছে ফেসবুক আছে, ফেসবুক, বা এখানে লিখলাম গো টু মাই ফেসবুক পেজ। তো এখানে এই যে কিন্তু নিচে একটা দেখেন, আপনি যদি একটু ব্রাউজারে রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো যে এর নিচে হচ্ছে একটা আন্ডারলাইন চলে আসছে। তো এটা আমরা রিমুভ করতে পারবো। আর এ হচ্ছে ইনলাইন, তো আপনি চাইলে কিন্তু একে মাঝখানে আনতে পারবেন না। দেখি আসলে আনা যায় কিনা, দেখেন টেক্সট অ্যালাইন সেন্টার দিলে আসে কিনা দেখেন। এই যে দেখেন আসে নাই কিন্তু, দ্যাট মিনস এ হচ্ছে ইনলাইন ট্যাগ, যার কারণে এর যে টেক্সট অ্যালাইন সেন্টার সেটা কিন্তু কাজ করে না, ঠিক আছে। তো আমি তো বললাম যে ইনলাইন এলিমেন্টগুলোতে টেক্সট অ্যালাইন কাজ করবে না, শুধুমাত্র যেগুলো ব্লক লেভেল সেগুলোতে শুধু কাজ করবে। আচ্ছা, এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা আরেকটা কাজ করি, ইট্যাগ নিই। ইট্যাগের ভিতরে হচ্ছে কিছু হাবিজাবি লেখা নিয়ে আসি। তো আমরা অলরেডি জানি যে হাবিজাবি লেখা কোথায় পাওয়া যায়, লরেম ইপসাম। এখানে গেলাম, এখান থেকে হচ্ছে আমরা কিছু লেখা নিয়ে কপি করব। ধরুন আমি এই লেখাগুলো কপি করতেছি। কপি করে হচ্ছে এই যে এখানে রেখে দিব, কন্ট্রোল এস দিয়ে সেভ করব। তো সেভ করার পর হচ্ছে আমি এখন যদি ব্রাউজারটাকে রিফ্রেশ করি, আমাদের সেইটা এখন যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো যে কিছু লেখা চলে আসছে। তবে লেখাগুলো একটা মাঝ বরাবর চলে আসছে, কারণ হচ্ছে আমরা পি কে কি করেছিলাম দেখেন, পি কে হচ্ছে করেছিলাম টেক্সট অ্যালাইন সেন্টার, যার কারণে যত পি আছে সবগুলা পি কে সে ধরে সেন্টার রেখেছে। আচ্ছা, আমি বোঝার স্বার্থে এটাকে আপাতত কেটে দিলাম। আচ্ছা, আর আমরা টেক্সট অ্যালাইন সেন্টার দিলাম না দিয়ে কিছু এখন দিলাম, দ্যাট মিনস যে পি এর যে কালারটা সেটা এখন গ্রিন অবস্থা আছে। এখন আমরা যদি এই অবস্থা যদি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো যে এই লেখাগুলা চলে আসছে এবং এখানে কিছুটা গ্যাপ আছে, এখানে কিছুটা গ্যাপ আছে, এখানে কিছুটা গ্যাপ আছে। কিন্তু আপনি যদি এখানে দেখেন এই লেখাগুলোর ক্ষেত্রে একদম মানে কোনো গ্যাপ নাই, একদম সোজাসুজি দেখেন, একদম এখান থেকে শুরু করে কোনো গ্যাপ নাই, একদম লাস্টে তো এখানে কন্টেন্ট কম ছিল, এখন গ্যাপ আসছে। তো আমাদের এখানে দেখেন যে এপাশে একটু গ্যাপ আছে, এপাশে একটু গ্যাপ আছে, এপাশে একটু গ্যাপ আছে, এপাশে একটু গ্যাপ আছে। তো এই যে গ্যাপগুলো পূর্ণ করুন, এটাকে বলা হয় জাস্টিফাই, মানে দুই পাশে সমান রাখা, এটা হচ্ছে জাস্টিফাই। তো আমি এখানে যে প্রপার্টিটা ইউজ করব সেটা হলো টেক্সট অ্যালাইন। এই যে পি এর ভিতরে যে প্রপার্টিটা ইউজ করব সেটা হলো টেক্সট অ্যালাইন জাস্টিফাই। এটা যখন আমি ইউজ করব তখন দেখা যাবে আপনার এই যে এই লেখাগুলা একটা দেখেন যে দেখেন এই পাশে এখন সেম, এই পাশেও সেম। আশা করি আপনারা হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টারটা বুঝতে পেরেছেন, ঠিক আছে। তো লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই এগুলো ছিল আপনার টেক্সট অ্যালাইনের প্রপার্টি ভ্যালু। তো এই টেক্সট অ্যালাইন বুঝতে কারো প্রবলেম হয়েছে? আচ্ছা, ঠিক আছে। আর বুঝতে সমস্যা হলে তো আমাদের ডিসকাশন ক্লাস আছে, ওখানে আমরা হচ্ছে এটা নিয়ে আরো কথা বলতে পারবো, রিভিশন ক্লাস আছে। আচ্ছা, এখন আমরা যে টপিকে যাব সেটা হলো হচ্ছে ইন্টারনাল সিএসএস কিভাবে লিখতে পারি, সরি এক্সটার্নাল সিএসএস কিভাবে লিখতে পারি। এক্সটার্নাল সিএসএস, আচ্ছা, এক্সটার্নাল সিএসএস লেখার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো এই যে সিএসএস দেখতে পাচ্ছেন, সিএসএস এর ভিতরে একটা ফাইল তৈরি করতে হবে। তো আমি একটা সিএসএস এর ভিতরে ফাইল তৈরি করি, নিউ ফাইল দিয়ে। এখানে আমি লিখলাম হচ্ছে style style.css।
আপনি কিন্তু ওই ফোল্ডারে যেতে হবে না, আপনি এখান থেকে নিউ ফাইল তৈরি করতে পারবেন। এটা হচ্ছে আপনার সাবলাইম টেক্সটের সুবিধা। তো এখানে style.css আপনি সেভ করবেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করে সেভ করবেন। সেভ করলে এটা হচ্ছে সিএসএস ফোল্ডারের ভিতরে অটোমেটিক সেভ নিয়ে নেবে, ঠিক আছে। যে সেভ হলো এটা কিন্তু মুছে দেন। তো আমি কি করলাম, সিএসএস এর ভিতরে নিউ ফাইল নিলাম, নিউ ফাইল দিয়ে এখানে নামটা দিলাম। তবে এক্সটেনশন অবশ্যই style.css, সিএসএস এর এক্সটেনশন হচ্ছে .css, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আগে যেমন এই যে সিএসএস কোডগুলা HTML এর মধ্যে লিখতাম, বাট এখন থেকে যে সিএসএস এর কোডগুলা লিখবো হচ্ছে style.css এর ভিতরে। আচ্ছা, এখানে আমাদের কি জয়েন করার চেষ্টা করতেছে। আচ্ছা, তো আমরা এখন থেকে সিএসএস এর কোডগুলা লিখবো হচ্ছে style.css এর ভিতরে। তো সেক্ষেত্রে আমাদেরকে একটা কাজ করতে হবে যে HTML এর সাথে সিএসএস এর একটা কানেকশন তৈরি করতে হবে, কারণ এই HTML কিন্তু সিএসএস কে চিনে না, ঠিক আছে। তো ওর সাথে ওর কানেকশনটা তৈরি করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আমরা আর ইন্টারনাল সিএসএস ব্যবহার করলাম না, এটা আপাতত মুছে দিচ্ছি। তো আমি এখানে কানেকশন তৈরি করার জন্য যে ট্যাগটা ইউজ করতে হবে সেটা হচ্ছে লিংক ট্যাগ, LINK লিংক। এটা লিখে যদি আপনি ট্যাব দেন তাহলে আপনাকে ওই লিংকের ট্যাগটা পুরোটা লিখে দিবে ওরা। তো এখানে ইচ স্টেপের ভ্যালু, এখানে ইচ স্টেপের ভ্যালুটা কি দিবেন, ইচ স্টেপের ভ্যালুটা দিবেন আপনি কোন ফোল্ডার থেকে সিএসএস টাকে অ্যাক্সেস করবেন এবং ফাইলের নামটা দিবেন। তো আমরা সিএসএস টাকে অ্যাক্সেস করব সিএসএস ফোল্ডার থেকে, তাহলে এখানে সিএসএস লিখব। দেখেন সিএসএস ফোল্ডারের ভিতরে style.css, তার ভিতর থেকে কাকে অ্যাক্সেস করব, style.css কে। তাহলে আমাদের লিংক আপ করা হয়ে গিয়েছে। তো লিংক আপ হয়েছে কিনা আমরা কিভাবে বুঝবো, এটা বোঝার জন্য আমি এখানে style.css এর ভিতরে একটা লেখা লিখলাম। এটা হচ্ছে আমাদের index.html, এটা হচ্ছে আমাদের style.css। আপনি দুইটা ফাইলকে পাশাপাশি রাখতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ভিউতে যাবেন, ভিউতে গিয়ে হচ্ছে লেআউট, লেআউটে গিয়ে হচ্ছে এই যে আমাদের এটা হচ্ছে সিঙ্গেল কলাম। তো আপনি এখানে কি করবেন, কলাম 2 দিয়ে দিবেন, লেআউট কলাম 2, মানে পাশাপাশি দুইটা কলামকে রাখার জন্য দুইটা কলাম হয়ে গেছে। এখন style.css টাকে টান দিয়ে এই পাশে নিয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এক পাশে হচ্ছে আপনার HTML আর এক পাশে হচ্ছে CSS, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের style.css এর মধ্যে আমি লিখে দিলাম যে কানেকশন এস্টাবলিশড। টেস্ট করার জন্য যে আমাদের CSS ফাইলটা ঠিকমতো কানেকশন পাচ্ছে কিনা। তো আমি কি করলাম, CSS টাকে আগে কানেকশন করলাম আর এটার ভিতরে লিখে দিলাম কানেকশন এস্টাবলিশড। তো এখন যদি আমি ব্রাউজারটাকে রিফ্রেশ করি, এই যে index.html টাকে রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে আমি যদি যে ভিউ পেজ সোর্স, এখানে দেখেন মাউসের রাইট বাটন ক্লিক করব, ঠিক আছে। আমি আবার দেখাই, মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পরে এখানে দেখতে পাবো ভিউ পেজ সোর্স। তো আমি যদি এইটাতে ক্লিক করি, ক্লিক করার পরে আমাকে একটা নতুন একটা ট্যাবে নিয়ে যাবে। এখান থেকে আপনি এই যে এই স্ট্যাকের মধ্যে যা লেখা আছে css/style.css, এটাতে ক্লিক করবেন। যদি ক্লিক করার পরে আপনি যেটা লিখেছিলেন style.css এর ভিতরে যেটা লিখেছিলেন সেই লেখাটা যদি এক্স্যাক্টলি শো করে, তাহলে বোঝা যাবে যে কানেকশনটা এস্টাবলিশ হয়েছে, ঠিক আছে। আর যদি শো না করে তাহলে কি হবে, ধরেন আমি হচ্ছে style.css না লিখে আমি লিখলাম styl.css, তাহলে এখন কি আমি তো কানেকশন কি পাবে না, অবশ্যই পাবে না। তাহলে আপনি দেখেন তাহলে কি শো করে। আমি আগের মতো এটাকে দিলাম, দেওয়ার পরে হচ্ছে ভিউ পেজ সোর্সে যাই, ভিউ পেজ সোর্সে যাওয়ার পরে এটাতে ক্লিক করি, ক্লিক করলে দেখা যাবে যে লেখা আসবে ইউর ফাইল ওয়াজ নট ফাউন্ড। দ্যাট মিনস আমার কানেকশনটা ঠিকমতো হয় নাই। যদি আমি ঠিকমতো কানেকশন দিতে চাই তো অবশ্যই স্টাইল লিখতে হবে, ঠিক আছে। তো আশা করি কিভাবে কানেকশন দিতে হয় এবং কানেকশন চেক করতে হয় সেটা আপনারা অলরেডি বুঝে গেছেন। এনি কোশ্চেন, কানেকশন কিভাবে দিতে হয়? ভাইয়া দুইটা কলাম কিভাবে করে, দুইটা কলাম কিভাবে করেছি, আচ্ছা ভিউতে গিয়ে এখানে হচ্ছে লেআউটে গিয়ে হচ্ছে কলাম 2, ভিউতে গিয়েছি, ভিউতে গিয়ে লেআউটে কলাম 2। আপনি যদি তিনটা কলাম করতে চান তিনটা কলাম হবে, চারটা। এখানে রো মানে হচ্ছে পাশাপাশি দুইটা রো আসবে, যেমন দেখাই, এই যে দেখেন পাশাপাশি। আপনি চাইলে style.css টাকে নিচে আর হচ্ছে index.html টাকে উপরে, এভাবে করতে পারবেন। তো আমি সুবিধার জন্য হচ্ছে এভাবে রাখলাম, আপনার সুবিধা মতো আপনি করে নেবেন, ঠিক আছে। পারা যাবে? ঠিক আছে, পাওয়া যাবে।
আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাদেরকে একটা প্যাকেজ ইনস্টল কথা প্যাকেজের কথা বলছিলাম, সেটা হচ্ছে ব্রাউজার সিঙ্ক। এটার কি কাজ আছে, তো এটার কি কাজ আমি আপনাদেরকে দেখাই। এই প্যাকেজটা আপনি ইনস্টল করে নেবেন আপনার পিসিতে, হ্যাঁ। তো কিভাবে ইনস্টল করবেন, প্রিফারেন্সে গিয়ে হচ্ছে প্যাকেজ কন্ট্রোলে গিয়ে ইনস্টল প্যাকেজ, একটু সময় নেবে। এখানে আপনি লিখবেন ব্রাউজার সিঙ্ক, এই নামটা এক্স্যাক্টলি এই নামটা লিখবেন। এটা লিখলে আপনি, আমার তো ইনস্টল করা হয়ে গেছে অলরেডি, এজন্য নামটা এখানে শো করতেছে না। তো আপনার যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনার এখানে শো করবে, ঠিক আছে। আচ্ছা, তো ব্রাউজার সিঙ্ক প্যাকেজটা ইনস্টল করে নেবেন। এটার কাজ কি? আচ্ছা, এটার কাজ হচ্ছে আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করতে হবে না। যেমন আমরা তো বারবার রিফ্রেশ করি ওইটা হচ্ছে সার্ভারের মাধ্যমে ওপেন হবে। আমরা এটাকে ছোট করলাম, ধরেন আমি এটাকে ছোট করি। আচ্ছা, কেউ হয়তো আমাদের সাথে জয়েন করেছে, আমি দেখি কে জয়েন করেছে। এখানে রুহুল আমিন ভাইয়া, উনি হয়তো আমাদের সাথে জয়েন করেছে। আচ্ছা, তাহলে আমি এখন এই যে ব্রাউজারটাকে একটু ছোট করে, আর এটা হচ্ছে আমাদের index.html ফাইল। তো আমি কি করেছি দেখেন, এক পাশে ব্রাউজার রেখেছি, আরেক পাশে হচ্ছে আমার এই যে সাবলিম টেক্সটার ইয়াটা লিখেছি। তো আমি এখন কি করব, এই যে ব্রাউজার সিঙ্কে যাওয়ার পরে স্টার্ট ফাইলে গিয়ে এখানে index.html দিয়ে দিব, ঠিক আছে। এটা যদি দেই, এই যে তারপর হচ্ছে লঞ্চ দিব। প্রথমে কি বলেছি, স্টার্ট ফাইলে গিয়ে index.html কে সিলেক্ট করব, তারপর হচ্ছে লঞ্চে ক্লিক করব। এই যে লঞ্চে ক্লিক করার পরে একটু সময় নেবে। প্যাকেজটাকে ঠিকভাবে ইনস্টল হয় না নাকি। আচ্ছা, আস্তে আস্তে এই যে লোড হচ্ছে। আচ্ছা, এখানে অ্যালাউ অ্যাক্সেস দিয়ে দিব, এখানে অ্যালাউ অ্যাক্সেস। তাহলে দেখা যাবে এই যে আমাদের যে অ্যালাউ অ্যাক্সেস দিয়ে দিব, তাহলে দেখেন অটোমেটিক সে আমার এই পেজটাকে সে নিয়ে গেছে। দেখেন এই যে এখানে আমি যদি এখানে কিছু লিখি, ধরেন আমি এখানে কিছু লিখলাম, ধরেন ওয়েব লিখলাম, লেখার পরে আমাকে ওই পেজে গিয়ে রিফ্রেশ করতে হবে না, জাস্ট সেভ করব। সেভ করলে সে অটো রিফ্রেশ হবে। দেখেন আমি এখানে লিখলাম ওয়েব ডিজাইন, আমি যদি এখানে সেভ করি তাহলে সেটা অটো রিফ্রেশ হবে, ঠিক আছে। এটা হচ্ছে ব্রাউজার সিঙ্কের কাজ। তো আপনারা হচ্ছে এখানে এই যে আমি এখানে কিছু লিখলাম, দেখেন অটোমেটিক সেখানে রিফ্রেশ হচ্ছে। তাহলে আমাকে বারবার গিয়ে এখানে রিফ্রেশ করা লাগবে না। সেটা হচ্ছে যে এই প্যাকেজটা যখন আপনি ইনস্টল করে নেবেন, এটা হচ্ছে আপনার জন্য একটা সুবিধা, ঠিক আছে। বুঝতে পেরেছি? স্যার, জি, প্যাকেজটা কি ইনস্টল করলেই হবে নাকি আর? ইনস্টল করলে হবে। ইনস্টল করতে টাইম লাগবে, ঠিক আছে। এখন ইনস্টল করেন না, এখন ক্লাস শেষে ইনস্টল করেন। এটা করতে টাইম লাগবে, সময় লাগবে, ঠিক আছে। তো আপনি এখানে কি করবেন, এটা গিয়ে স্টার্ট ফাইলে গিয়ে অবশ্যই index.html কে দিবেন, হ্যাঁ। দেওয়ার পরে হচ্ছে আপনি লঞ্চ করবেন। লঞ্চ করার পরে হচ্ছে এখানে এটা দেখতে পাবেন, এটা আসবে যে লোকাল হোস্ট, এই যে কোলন চলে আসবে, এটা সার্ভার চলে আসবে, ঠিক আছে। তো এটা করলে কি হবে, আপনি যে অটো রিফ্রেশ হবে পেজটা, বারবার গিয়ে এখানে গিয়ে রিফ্রেশ করতে হবে না। তো আমি আপনাদেরকে এভাবে প্র্যাকটিস করাই যাতে আপনারা সহজে এটা করতে পারেন। আমি এটাকে ছোট করে দিই, আর এখানে আগে যতগুলো ট্যাব ছিল এগুলাকে আপাতত ক্লোজ করে দিচ্ছি, এটাকে রেখে দিই। এটা যেগুলো লাগবে এগুলো রেখে দিচ্ছি, ডাউনলোডটাই রেখে দিচ্ছি। স্টাইল ডট সিএসটা লাগবে না, এটা লাগবে না, এটাও লাগবে না, এটা লাগবে না, লাগবে না, এগুলো লাগবে না, এটা লাগবে না। আচ্ছা, এগুলো থাকুক। তাহলে আমি এই যে আমাদের এই যে এটাই তো আমাদের পেজ, তাই না। তো আমি এখানে কিছু লিখবো এবং এখানে লিখবো, এখানে দেখবো, সরাসরি দেখবো, হ্যাঁ, লাইভ সার্ভারের মতো। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে এটা হচ্ছে আমি কি বললাম, এটা হচ্ছে আমাদের HTML ফাইল, আর এটা হচ্ছে আমাদের CSS ফাইল। তো আমি যেমন এখন এটা কি আপাতত কেটে দিচ্ছি, ডিস্টার্ব করতেছে। আচ্ছা, তাহলে আমি এখন এই যে এক্সটার্নাল CSS ব্যবহার করে এই যে পি কে কালার করব, পি এর কি কালার করব,
পিকে টেক্সট এলেন দিব। তো আমি কিভাবে করতে পারি, এখানে জাস্ট ট্যাগের নাম লিখতে হবে। প্রথমে আমি ট্যাগের নাম লিখবো পি ট্যাগ, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ, তারপর হচ্ছে প্রপার্টি নেম। তো প্রপার্টি নেম আমরা দিলাম হচ্ছে কালার, তারপরে দিলাম ধরুন হচ্ছে আমি দিলাম ব্লু, BLUE। তো এটা লিখে যদি আপনি সার্চ কন্ট্রোল এস চাপেন, তাহলে দেখা যাবে যে এটা কিন্তু অটোমেটিক কালার পেয়ে গেছে। আমি যখন কোন কিছু লিখবো, যেমন কালার রেড, এটা লেখা যখন সেভ দিব, তাহলে দেখেন চেঞ্জ হয়ে গেছে, আমাকে গিয়ে আর এখানে গিয়ে রিফ্রেশ করতে হচ্ছে না। ঠিক আছে, এটা হচ্ছে একটা খুব মজার একটা জিনিস। তো আপনিও এটা ইউজ করবেন, তাহলে আপনার এখানে কি হচ্ছে না হচ্ছে সাথে সাথে আপনি এখানে ব্রাউজারে দেখতে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে কালার করতে পারি এভাবে। আর এটা হচ্ছে টেক্সট অ্যালাইন যখন দিব, টেক্সট অ্যালাইন তখন ধরুন আমি দিলাম সেন্টার, তাহলে কি হবে দেখি, কন্ট্রোল এস সেভ করলাম, তাহলে দেখা যাবে লেখাগুলো মাঝখান থেকে শুরু হবে, যে মাঝখানে সর্বশেষ মাঝখানে চলে এসেছে। টেক্সট অ্যালাইন সেন্টারের কাজ হচ্ছে এটা। আচ্ছা, তো আমরা এতক্ষণ দুইটা প্রপার্টি নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে সিএস কালার আর একটা হচ্ছে টেক্সট অ্যালাইন। ঠিক আছে, তো দুইটা প্রপার্টি আমরা শিখে ফেললাম। এখন আমরা যে প্রপার্টিতে যাব সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন। তো টেক্সট ডেকোরেশনের কাজটা কি, আমরা একটু বড় করি। টেক্সট ডেকোরেশনের ভ্যালু হচ্ছে আপনার, আমি এখানে লিখে দিচ্ছি আপনাদের। টেক্সট আপনারা চাইলে 1000 লিখে রাখতে পারেন, অথবা আমি আপনাদেরকে ফাইলটা অবশ্যই শেয়ার করব। টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশনের কি কি ভ্যালু থাকতে পারে, এক নাম্বার হচ্ছে আপনার নাম থাকতে পারে, তারপরে থাকতে পারে আন্ডারলাইন, ওভারলাইন, থাকতে পারে লাইন থ্রো, LTHROUGS, লাইন থ্রো। তাহলে টেক্সট অ্যালাইনের নরমালি হচ্ছে আপনার তিনটা ভ্যালু, আন্ডারলাইন, ওভারলাইন আর হচ্ছে লাইন থ্রো, এবং একটা ভ্যালু হয় নাম। আচ্ছা, তো আন্ডারলাইন কি, আন্ডারলাইন হচ্ছে লেখা নিচে আন্ডারলাইন দেওয়া, অলরেডি আমরা দিয়েছিলাম স্টেটমেন্ট ট্যাগের মাধ্যমে অনেকটা লেখা নিচে আন্ডারলাইন। তো এখন আমরা আর ওই ট্যাগ ইউজ করবো না, আমরা সরাসরি হচ্ছে টেক্সট ডেকোরেশন ইউজ করবো আন্ডারলাইন দেওয়ার জন্য। আচ্ছা, ধরেন আমি হচ্ছে একটা ট্যাগ নেই, আমি এখানে একটা ট্যাগ লিখলাম H1 বা H2 ট্যাগ, এখানে লিখলাম হচ্ছে ওয়েবসাইট ডিজাইন। ঠিক আছে, ওয়েবসাইট ডিজাইন, DESIGN ডিজাইন। ঠিক আছে, তো আমি এখানে লিখলাম ওয়েবসাইট ডিজাইন। তো এটার মধ্যে তো আর আন্ডারলাইন আসবে না, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এই যে ওয়েবসাইট ডিজাইন লেখাটা চলে আসছে। তো এখানে আমি চাই যে এই লেখাটার নিচে আন্ডারলাইন হোক, তো আমরা তো HTML এর মাধ্যমে আন্ডারলাইন দিতে পারি। এখন আমরা HTML এর মধ্যে দিব না, আমরা হচ্ছে CSS ব্যবহার করব। তো এটার মধ্যে কিভাবে আন্ডারলাইন দিব, প্রথমে স্ক্রিপ্টকে ধরতে হবে, ধরে তারপর হচ্ছে ওকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে, রেখে তারপর হচ্ছে এটার ভিতরে প্রপার্টি অ্যাড করব, সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন। টেক্সট, আপনি যদি ডেকোরেশন লেখেন তাহলে ডেকোরেশন চলে আসবে। তো টেক্সট ডেকোরেশন, তারপর হচ্ছে টেক্সট ডেকোরেশন দিয়ে আপনি আমাকে আন্ডারলাইন দেওয়ার জন্য হচ্ছে আন্ডারলাইন ইউজ করবেন। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন, সেভ করার পর হচ্ছে আপনি এটাকে ব্রাউজ করে দেখবেন এখানে আন্ডারলাইন চলে আসছে। এখানে কিন্তু আর রিফ্রেশ করতে হবে না, সেটা কিন্তু অটো রিফ্রেশ হবে। ঠিক আছে, এটা হচ্ছে আন্ডারলাইন। আর আমি যদি এখানে ওভারলাইন দিই, ওভারলাইন, তাহলে দেখা যাবে লাইনটা উপরের দিকে হবে। আর আমি যদি এখানে লাইন থ্রো দিই, LIN, লাইন থ্রো, তাহলে দেখা যাবে এটা হবে এই যে মাঝখানে একটা কাটা দাগা, মাঝখানে মনে হবে যে লেখাটা কাটা। তো এই কাজটা আমরা করেছিলাম DEL ট্যাগের মাধ্যমে। তো এই কাজটা আমরা CSS এর মাধ্যমে করতে পারি। ঠিক আছে, এখন দেখেন এই যে এই ট্যাগের মধ্যে কিন্তু অলরেডি একটা আন্ডারলাইন আছে। তো আমি এই আন্ডারলাইনটা আমি মুছতে চাই, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে আমাকে এই ট্যাগের কি ধরতে হবে, যে এই ট্যাগকে ধরতে হবে। তো এই ট্যাগের বলতে হবে যে টেক্সট ডেকোরেশন হচ্ছে নাম, এনওএনই নাম। ঠিক আছে, তো টেক্সট ডেকোরেশন যখন আমি নাম করব, তখন দেখা যাবে যে এই যে এটার ভিতরে যে আন্ডারলাইনটা ছিল ওটা কিন্তু এখন চলে গিয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছি না? এতটুকু বুঝতে কারো প্রবলেম? না স্যার। খুবই সহজ, খুবই সহজ। মানে আন্ডারলাইন, ওভারলাইন আর হচ্ছে আপনার লাইন থ্রো, আর হচ্ছে আন্ডারলাইন থাকলে এটাকে বুঝতে হবে টেক্সট ডেকোরেশন নামের মাধ্যমে। ঠিক আছে, তো আমরা পরের টপিকে যাচ্ছি, সেটা হলো
টেক্সট ট্রান্সফর্ম। তো টেক্সট ট্রান্সফর্ম জিনিসটা কি, মানে একটা টেক্সটকে আপনি হচ্ছে ট্রান্সফরমেশন করবেন আপার কেসে অথবা লোয়ার কেসে। আপার কেস মানে হচ্ছে বড় হাতের অক্ষর, আর লোয়ার কেস মানে হচ্ছে ছোট হাতের অক্ষর। আরেকটা আছে সেটা হচ্ছে ক্যাপিটালাইজ। তো তিনটা আছে, তিনটা মেনলি আছে। তো কোনটা কি কাজ আমরা একটু দেখি। আচ্ছা, তাহলে আমরা একটু আমাদের স্ক্রিনটা দেখি। স্ক্রিনটা হচ্ছে আমাদের এটা। তো আমরা একটু ছোট করি, এটাকে দুটা আলাদাভাবে ভাগ করি। আচ্ছা, এভাবে লিখি। এটা হচ্ছে সিএসএস, আমরা এখন সিএসএস কোড লিখবো। আর এই পাশে হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএলটা আপাতত হাইড করে রাখলাম। আচ্ছা, এটা হচ্ছে কোন ট্যাগের মাধ্যমে এসেছিল? এটা হচ্ছে আপনার H2 ট্যাগের মধ্যে এসেছিল। আচ্ছা, তো আমি এখন এই ট্যাক্স ডেপুটেশনটা এখানে দিলাম না, তাহলে কি হবে? এখানে এই যে লাইন থ্রো ছিল এটা এখন মুছে যাবে। আচ্ছা, এখন এই যে H2 ট্যাগ এর ভিতরে আমি একটা প্রপার্টি এড করব, সেটা হলো টেক্সট ট্রান্সফর্ম। তো টেক্সট ট্রান্সফর্মের কাজ কি আমরা দেখি। আপনি স্ক্রিনটা ফলো করেন, এই স্ক্রিনটা কিন্তু ফলো করবেন যে এখানে কি লিখতেছে, এখানে কি হচ্ছে। তাহলে টেক্সট ট্রান্সফর্ম আমি যদি লিখি হচ্ছে আপার কেস, এখন যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, তাহলে দেখা যাবে যে এই যে লেখাটা সবগুলা বড় হাতের অক্ষর হয়ে গিয়েছে। ঠিক আছে, আমি যদি দেখি হচ্ছে লোয়ার কেস, LOWES লোয়ার কেস, তাহলে দেখা যাবে যে সবগুলো লেখা ছোট হাতের অক্ষর হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন আমি যদি দেখি ক্যাপিটালাইজের কাজ হচ্ছে যে প্রথম ওয়ার্ডটা, মানে প্রত্যেকটা লেটারের প্রথম যে ওয়ার্ডটা আছে সেটা বড় করে দেখানো। যেমন ডিজাইনের ক্ষেত্রে প্রথমটা বড় হাতের। আচ্ছা, এখানে এসটা এমনিতে বড় হাতের ছিল, সেজন্য সেটা বড় হাতে হয়ে আছে। আমি যদি অন্য একটা ওয়ার্ড লিখি তাহলে বুঝতে পারবো। তো আমি যদি এখানে লিখি যে ধরেন আমি ABCD লিখলাম, ABCDEFGHI। হ্যাঁ, তো এখানে ABCDEFGH সবগুলো কিন্তু ছোট হাতের। এখন যদি আমি কি ইউজ করেছি, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, লিখেছি ছোট হাতের, কিন্তু হয়ে গেছে কি দেখেন, প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটা বড় হাতের, দ্বিতীয় ওয়ার্ডের প্রথম লেটারটা বড় হাতের। দ্যাট মিন্স এটা হচ্ছে ক্যাপিটালাইজ। ওকে, আশা করি আপনারা হচ্ছে টেক্সট ট্রান্সফর্মের যে তিনটা ভ্যালু, ক্যাপিটালাইজ, আপার কেস, লোয়ার কেস, এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো এটা নিয়ে এখন কথা হবে টেক্সট ট্রান্সফর্ম নিয়ে। না ভাইয়া। ঠিক আছে, তাহলে আমরা অলরেডি হচ্ছে চারটা স্যার প্রপার্টি। আরেকবার একটু বলেন স্যার। আরেকবার কি বলবো বলেন, কোন জায়গাটা বুঝেন না আপনি বলেন। এগুলোতে ভিডিও শেয়ার করবো আপনার সাথে। স্যার ভিডিও শেয়ার করা হবে। আরেকবার বললে আমার কণ্ঠটা আর নষ্ট করেন না, ঠিক আছে? ভিডিও শেয়ার করা হবে। অলরেডি আমার গলা খুশ হয়ে আছে, একটু করে পানি খাচ্ছি। আপনি এক্স্যাক্টলি বলেন যে আপনি কোন জায়গাটা বুঝেননি। স্যার টেক্সট ট্রান্সফর্ম মানে যে তাই বলেন না স্যার। হ্যাঁ, তিনটা বুঝতে পারেন না, কোন তিনটা লিখে দিয়েছি না? ক্যাপিটালাইজ আগে হ্যাঁ, কি বললেন? হ্যাঁ, এখানে লিখে দিচ্ছি, দাঁড়ান, এখানে লিখে দিচ্ছি। ক্যাপিটালাইজ ভিডিও দিয়ে দিচ্ছি, না বুঝলে ভিডিও দেখে করবেন। আর এমনিতে যদি না বুঝেন, কোন জায়গাটা বুঝতে পারেন না সেটা বলবেন, কিন্তু বাট পুরাটা আমি আর বলতে পারবো না। ঠিক আছে, আমার কাছে যদি আবার বলেন যে আমাকে আবার দেখায় দেন, এটা পারবো না। স্যার পুরোটা তো বুঝি নাই, শুধু হ্যাঁ, এটা বলছি। হ্যাঁ, এটাই ওয়ার্ড। হ্যাঁ, টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে ক্যাপিটালাইজ, আপার কেস, লোয়ার কেস। কোন জায়গাটা বুঝতে পারেন না বললে হবে। ক্যাপিটালাইজ, আপার কেস, লোয়ার কেস। ওকে, আচ্ছা, তারপরে আমরা নতুন একটা ইয়াতে যাচ্ছি, সেটা হলো টেক্সট শেডো। তো টেক্সট শেডোর কাজটা কি আমরা দেখি। আচ্ছা, আমি এখানে লিখে দিচ্ছি আগে টেক্সট শেডো। তো টেক্সট শেডো কি করে আমরা যদি একটু দেখি যে টেক্সট শেডোর কাজটা কি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টেক্সট ABCDEFGHI। তো আমি চাই এখানে একটা টেক্সট শেডো মানে কি, মানে পিছনে একটা আবস্ট্রাক্ট ছায়া, তাই তো? শেডো বলতে আমরা এটাই বুঝি। তো আমরা এখানে হচ্ছে এটাকে ছোট করে আমরা এখানে এই H2 ট্যাগ হচ্ছে এটা। ঠিক আছে, এটা কিন্তু H2 ABCDEF। তো এটার মধ্যে আমরা শেডো দেব। তো এটার জন্য আপনাকে যেটা ইউজ করতে হবে, টেক্সট শেডো। তো টেক্সট শেডোর কি কি আছে ভ্যালু আমি বলি আপনাকে, আগে বুঝেন পরে বলবেন, কথা হবে পরে। প্রথমে দিলাম জিরো পিক্সেল কি জিনিস এগুলো পরে দেখাবো। ধরেন হচ্ছে রেড দিলাম। আচ্ছা,
এখন দেখেন আমি কি করলাম, ট্যাগ শিডিউল ভ্যালু দিলাম হচ্ছে 4টা, প্রথমে 0, তারপরে 0, তারপরে 0, তারপরে হচ্ছে একটা কালার। আচ্ছা আমি যদি এক এক করে বাড়াই, ধরুন আমি 1 বাড়ালাম, তাহলে এটা এখানে খেয়াল করবেন কি হয়, কিছু একটা পরিবর্তন হচ্ছে তাই না? আচ্ছা আমি যদি এখন আরো বাড়াই 5, তাহলে দেখেন আরো পরিবর্তন হয়েছে। তার মানে প্রথমটার কাজ হচ্ছে ডানে বামে সরানো, মানে এই যে লেখাটা আগে ছিল, কালোটা হচ্ছে আমার আগে ছিল, আর ওই যে যেটা লাল দেখতে পাচ্ছে এটা হচ্ছে শেডের মাধ্যমে হয়েছে। তো এটা কি হয়েছে, ডানে বামে সরেছে না? একটু মনে হয় যে ডানে সরেছে। দেখেন শেডটা কি করেছে, প্রথমটা এই যে প্রথম যে ভ্যালুটা এটা কি করে ডানে সরায়। এখানে আপনি যে যত ভ্যালু দিবেন, যদি বেশি দেন বেশি ডানে সরবে। দেখেন আমি যদি 10 দেই, দেখেন আরো বেশি ডানে গেছে। আমি যদি 30 দেই, দেখেন আরো ডানে সরেছে। আমি যদি 50 দেই, আরো ডানে সরেছে। কারণ প্রথমটা কাজ হচ্ছে ডানে সরানো, রাইট? তাহলে আমি আপাতত এখানে 0 দিয়ে দিলাম। আচ্ছা প্রথমটা তাহলে বুঝেছি। দ্বিতীয়টার কাজ কি, আমি এটা বোঝার জন্য এটার মধ্যে ভ্যালু দিলাম, ভ্যালু সেট করলাম, তো এটাকে কন্ট্রোল এস দিলাম। দেখেন তাহলে দ্বিতীয়টা কি করতেছে, দেখেন নিচে নামিয়ে নিচ্ছে। আমি যদি বেশি দেই, 20 দিলাম, দেখেন আরো নিচে নামিয়ে এনেছে। তাহলে দ্বিতীয়টার কাজ কি, নিচে নামানো, মানে ওই যে লেখাটার নিচে একটা আবছা একটা ছায়া দেখানো। আচ্ছা এখন আমি এটাকে 5 দিলাম, তাহলে কি হবে, একটা নিচে নিচে দেখা যাচ্ছে। আচ্ছা এখন এটার কাজ কি, এটার কাজ হচ্ছে সেটা কি পরিমাণ ইয়া হবে, মানে ব্লার হবে, অস্পষ্টতা হবে। তো আমি যদি এখানে 1 দিই, তাহলে দেখেন একটু স্পষ্ট হয়েছে। আমি যদি 3 দেই, দেখেন স্পষ্ট মানে অস্পষ্ট হয়েছে, মানে ঠিক আছে ঝাপসা দেখাচ্ছে। আমি যদি 2 দেই, তাহলে দেখেন হালকা ঝাপসা হয়েছে। আর আমি যদি এখানে 1 দিয়ে দেই, তাহলে দেখেন একটু ডানে সরে গেছে। আর আমি যদি এখানে 2 দিয়ে দিই, দেখছেন এখন কি এরকম দেখাচ্ছে। তো এটা হচ্ছে শেডু। তো শেডু আপনি কিভাবে দিতে পারেন, প্রথমে হচ্ছে প্রথম ভ্যালুটা দিবেন হচ্ছে ইয়ার জন্য ডানে বামে কতটুকু সরবে, তারপর ভ্যালুটা হচ্ছে আপনি দিবেন হচ্ছে উপর নিচে কতটুকু নামবে, তারপরে ভ্যালুটা হচ্ছে দিবেন আপনি এটা কি পরিমাণ ব্লার হবে বা অস্পষ্ট হবে, তারপরে ভ্যালুটা দিবেন হচ্ছে এটা কি কালার হবে। আপনি যদি এখানে অন্য কালার দেন তাহলে এটা শেডুটা অন্য কালার হবে। আমি যদি এখানে ইউডি দেই তাহলে এটা ইউডি হবে। ঠিক আছে, তাহলে আশা করি আপনারা হচ্ছে ট্যাক্স শেডুলটা বুঝতে পেরেছেন। আচ্ছা তারপরে আমরা যেটাতে যাব সেটা হলো ফ্রন্ট স্টাইল। ট্যাক্স শেডুল বুঝতে পেরেছেন তো নাকি? আচ্ছা এক্স্যাক্টলি যেখানে বুঝতে পারি না সেখানে বলুন, নট রিপিটেশন। হ্যাঁ এটা উপরে লিখতে তাহলে কি মাইনাস ইউজ করব? তাহলে মাইনাস দিয়ে দেখেন, আমি যদি মাইনাস দেই, এখানে তো উপরে নিচে, আমি যদি মাইনাস দেই, আচ্ছা আমি এখানে -10 দিলাম, তাহলে কি হবে দেখেন, হ্যাঁ উপরে নিতে চাইলে মাইনাস, রাইট? আর পজিটিভ উপরে নিতে চাইলে মাইনাস, আর প্লাস দিলে নিচে আসবে। বুঝতে পেরেছেন তাহলে? ঠিক আছে, প্র্যাকটিক্যালি দেখবেন যে আসলে কি হচ্ছে, কোনটা দিলে কি হচ্ছে, প্র্যাকটিক্যাল করে করে বুঝবেন। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা যে টপিকে যাচ্ছি সেটা হলো ফ্রন্ট স্টাইল। ফ্রন্ট স্টাইল কি, ফ্রন্ট স্টাইলের ভ্যালুগুলো কি কি আমি লিখে দিচ্ছি এখানে। তো আমি প্রথমে টেক্সট এডিটরটা লিখি। প্রথমটা হচ্ছে আপনার উপরে নিচে, মানে প্রথমটা হচ্ছে ডানে বামে, লেফট রাইট কতটুকু সরবে, তারপর হচ্ছে টপ বটম কতটুকু উপরে নিচে হবে, তারপর হচ্ছে আপনার ব্লার করবে, তারপর হচ্ছে আপনার কালার হবে। ঠিক আছে, প্রথমটা হচ্ছে লেফট রাইট, তারপর হচ্ছে টপ বটম, তারপর হচ্ছে ব্লার, তারপর হচ্ছে কালার, টেক্সট শেডো। ওকে, তারপর হচ্ছে আপনার ফ্রন্ট স্টাইল। ফ্রন্ট স্টাইলের ভ্যালু কি কি হতে পারে, ইতালিক হতে পারে। আমরা অলরেডি ইতালিক করেছিলাম আইটেক এর মাধ্যমে, ইএম ট্যাগের মাধ্যমে। তো আমরা সিএসএস এর মাধ্যমে যে ট্যাগের যে প্রপার্টিটা ইউজ করব সেটা হচ্ছে ফ্রন্ট স্টাইল ইতালিক। নরমাল হতে পারে, আরেকটা হতে পারে অবলিক। ঠিক আছে, তাহলে ফন্ট স্টাইলের ভ্যালু হচ্ছে তিনটা, একটা হচ্ছে ইতালিক, একটা হচ্ছে নরমাল, আর হচ্ছে অবলিক। তো আমরা একটু দেখি যে ফন্ট স্টাইলে কি হয়। ধরেন আমি আমি ব্রাউজারটা ওপেন করছি, এই যে এই লেখাটাকে একটি ফন্ট স্টাইল দিচ্ছি আমি। তো এটা হচ্ছে এজ টু ট্যাগ। তাহলে আমি এখানে ফন্ট স্টাইল এড করব, ফন্ট স্টাইল। আমি যদি এখানে ইতালিক দেই তাহলে দেখা যাবে সেভ করার পরে বাঁকা বাঁকা হয়ে যাবে। তো এই কাজটা আমরা অলরেডি স্টেমিংয়ে করেছিলাম, বাট এখন থেকে আমরা সিএসএস ব্যবহার করব। ঠিক আছে, তো ইতালিক দেওয়ার পরে আমরা যদি এখানে লিখি অবলিক,
অবলিক আর ইতালিক সেম কাজ, বাট একই রকম কাজ করবে, ঠিক আছে। বা তারা তৈরি করেছে অবলিকও, যদিও সেম মনে হচ্ছে, জানি না কিছুটা ডিফারেন্স আছে কিনা, আমার কাছে সেমই মনে হচ্ছে। অবলিক আরটা হচ্ছে ইতালিক, সেম সেম কাজ করে, ঠিক আছে। আচ্ছা, আরটা হচ্ছে নরমাল। নরমাল দিলে কি হবে, মানে আগের যে অবস্থা ঠিক সেই অবস্থা ফিরে যাবে। তো ফন্ট স্টাইল তিনটা হয়, একটা হচ্ছে ইতালিক, আরটা হচ্ছে নরমাল। আর অবলিক আর ইতালিক তো এক, ঠিক আছে। তো ফ্রন্ট স্টাইল আশা করি বুঝতে পেরেছি। তারপরে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ফ্রন্ট সাইজ। তো ফ্রন্ট সাইজ জিনিসটা কি? ফ্রন্ট সাইজ হচ্ছে আপনার ধরেন আপনার যে লেখাটাকে আপনি সাইজটা একটু বাড়াবেন, বড় করবেন, ছোট করবেন, সেক্ষেত্রে আপনি যে প্রপার্টিটা অ্যাড করবেন সেটা হচ্ছে ফন্ট সাইজ। তো আমি এখানে লিখি যে ফন্ট সাইজ, ধরেন আমি দিলাম 20 পিক্সেল। 20 পিক্সেল দিলে কি হবে দেখি, দেখেন একটু ছোট হয়ে গিয়েছে। তো আমি যদি আরো বড় দিই, পিক্সেল আকারে দিতে হবে, 30 পিক্সেল দিলে একটু বড় হয়, 50 পিক্সেল দেওয়াতে কি হবে, আরো বড় হবে, 60 পিক্সেল দেওয়াতে কি হবে, আরো বড় হবে। তো আমি আমার মতো ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ফন্ট সাইজটা ঠিক করে নিব, যে ক্লায়েন্ট আমার মানে দেখতে কেমন লাগবে, ক্লায়েন্টকে দেখাবো যে আপনি এই ফন্ট সাইজ দিলে আপনার ভালো লাগবে কিনা, আপনি দেখেন। যে ক্লায়েন্ট বলে ঠিক আছে এইভাবে থাকুক, তাহলে এটাই দিব, আর না হলে আমি চেঞ্জ করে নেব, ঠিক আছে। তো ফন্ট সাইজ আপনি চেঞ্জ করে এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে ফন্ট সাইজ করে কি আছে, আর এখানে সরি এটা ফ্রন্ট ওয়াইড। আচ্ছা, ফ্রন্ট ওয়াইড বিষয়টা কি? ফ্রন্ট ওয়াইড বিষয়টা হচ্ছে আমরা অলরেডি বোল্ড করেছিলাম হচ্ছে বিটেকের মাধ্যমে। তো এখন থেকে আমরা অন্য ট্যাগ ইউজ করে মানে হচ্ছে ফ্রন্ট ওয়াইড ট্যাগ, ফ্রন্ট ওয়াইড প্রপার্টি ইউজ করে আমরা বোল্ড করতে পারি। তো এখানে এই যে এটা কিন্তু অলরেডি বোল্ড, মনে রাখবেন হেডিং ট্যাগগুলো বোল্ড আকারেই থাকে, ঠিক আছে। হেডিং ট্যাগগুলো, হেডিং ট্যাগ তো 6টা, H1 থেকে H6 পর্যন্ত। তো হেডিং ট্যাগগুলো বোল্ড আকারেই থাকে। তো আমি হেডিং ট্যাগ না দিয়ে অন্য একটা ট্যাগ ইউজ করি, যেমন হচ্ছে আমি ধরলাম এখানে আমি এই পিটা কেটে দিই, আচ্ছা এই কিছু লেখা আমি এখানে বেনিশ করে দিই, কারণ এখানে আমি এই লেখাটা রাখলাম। তো কি হবে, এখন এই এতটুকু পরিমাণ লেখা আছে, তো আমি এটাকে বোল্ড করতে চাই, এটা কিন্তু বোল্ড না। তো এই লেখাটা কোন ট্যাগের ভিতরে আছে আমরা জানি যে এই লেখাটা হচ্ছে এই যে পি ট্যাগের ভিতরে আছে। আর পি ট্যাগকে স্টাইল করার জন্য কোথায় করতে হবে, style.css এর ভিতরে। তো আমি এখানে লিখলাম যে এটাকে বোল্ড করব। তো আমি যেটা লিখবো সেটা হচ্ছে ফন্ট ওয়াইড, FONT ফন্ট, WEIG ফন্ট ওয়াইড বোল্ড, BOLD বোল্ড, ফন্ট ওয়াইড বোল্ড, ঠিক আছে। তো আমি যদি ফন্ট ওয়াইড বোল্ড করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, ফন্ট ওয়াইড বোল্ড করলে দেখা যাবে যে এই লেখাটা বোল্ড হয়ে গিয়েছে, ঠিক আছে। বুঝতে পেরেছি? আচ্ছা, তারপর আছে আপনার হচ্ছে বোল্ডার। আমি যদি বোল্ডার করি, আচ্ছা বোল্ড আর বোল্ডার একই, বোল্ডই করেন, বোল্ডার একই কাজ করে। ফন্ট ওয়াইড বোল্ড হয়, নর্মাল হয়, নর্মাল হতে পারে। নর্মাল মানে হচ্ছে বোল্ড থাকলে এটা নর্মাল হয়ে যাবে। যেমন এটা বোল্ড ছিল, তো এটাকে যদি আপনি হচ্ছে নর্মাল ইউজ করেন তাহলে এটা নর্মাল মোডে চলে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ফন্ট ওয়াইড। তো ফন্ট ওয়াইড নিয়ে আর কোনো কথা হবে আপনাদের? ভাইয়া পিক্সেল হিসাবটা কিভাবে হয়? আমরা তো সবাই ওয়ার্ড আপনার মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি, ওই জায়গায় তো আমরা লেখার সাইজটা এটা হচ্ছে আপনি দেখবেন যে আপনার সাইজটা কত দিলে আপনার স্ক্রিনে ফিট হয়। মানে আপনার স্ক্রিন তো এটা, ঠিক আছে, ল্যাপটপের স্ক্রিন। তো আপনি তো এখন ল্যাপটপ নিয়ে কাজ করতেছেন, তো কি পরিমাণ দিলে কি পরিমাণ হয় এগুলো আপনি যখন প্র্যাকটিস করবেন তখনই বুঝে যাবেন যে 20 দিলে কি হবে, 30 দিলে কি হবে। এটা অনুমান করে দিতে হবে, নট এখানে মানে কোনো নেই যে আমার 20 দিলে এতটুকু পরিমাণ হবে, 30 দিলে এতটুকু পরিমাণ হবে। তো এটা আপনি কাজ করতে করতে বুঝে যাবেন, ঠিক আছে। তো এখানে ল্যাপটপে তো এরকম দেখাচ্ছে, মোবাইলেও ঠিক এক্স্যাক্টলি এই ফন্ট সাইজটাই হবে। তো ল্যাপটপে চান একটু ছোট করে দেখানোর জন্য, সেক্ষেত্রে ল্যাপটপের জন্য হচ্ছে কিছু কোড লিখতে হবে, বা মোবাইলের জন্য কিছু কোড লিখতে হবে। তো তাহলে এই লেখাটা ছোট করে দেখানোর জন্য আর কি, ল্যাপটপে বড় দেখাবে, মোবাইলে আর একটু ছোট দেখাবে, ট্যাবে আর একটু বড় দেখাবে। তো এই কাজটা করার জন্য হচ্ছে আপনাকে কিছু কোড লিখতে হবে। এটা হচ্ছে মিডিয়া কিউরি, এটা হচ্ছে আমরা সিএসএস এর লাস্ট টপিকসে শিখাবো, এখন না, এগুলো পরে আসবো, মানে কোন ডিভাইসে কি পরিমাণ রাখবে। আচ্ছা,
তো এটা এটা কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা নেক্সট টপিকে যাই। ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি কি, এখানে আপনি দেখতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে এটা। তো এখানে এখানে আপনি অনেক ধরনের ফন্ট ফ্যামিলি দেখতে পান, যেমন হচ্ছে এরিয়াল, তারপর হচ্ছে আপনার টাইমস নিউ রোমান, হ্যাঁ, আরো অনেক ধরনের ফন্ট, আলজেরিয়ান। তো আপনি চান যে আপনার ওয়েবসাইটেও এরকম ধরনের ফন্ট হিসেবে আসুক, আপনার লেখাগুলো এরকম ফন্ট হোক। তো আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো ফন্ট ফ্যামিলি ইউজ করতে হবে। তো আমি এখানে ফন্ট ফ্যামিলি ইউজ করি। ধরেন হচ্ছে এই যে লেখাটা লরেন ইপসাম, এটা হচ্ছে পি ট্যাগের ভিতরে আছে। তো আমি এখানে লেখা হচ্ছে F1 ফন্ট ফ্যামিলি। তো আমি যদি এখানে লিখে দিই ফন্ট ফ্যামিলি হচ্ছে সাপোজ এরিয়াল, এরিয়াল হচ্ছে আমরা জানি মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফন্ট। যদি ক্লিক করি দেখবো যে একটু চেঞ্জ হয়েছে, দেখেন একটু চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল এরকম অন্যরকম, যখন আগে ছিল এরকম, দেখেন আগেরটা ছিল এরকম, বাট আমি যখন এরিয়াল দিলাম তখন কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এরকম আরো ফন্ট আছে, আপনারা মাইক্রোসফট ওয়ার্ড থেকে সংগ্রহ করতে পারেন, অথবা নেটে সার্চ দিয়ে দেখবেন যে কোন ফন্টটা ইউজ করলে আমার ওয়েবসাইটে সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার যদি কোনো ফন্ট পছন্দের থাকে আপনি এখান থেকে সার্চ করে ডাউনলোড করে ইনস্টল করে কম্পিউটারে রেখে তারপর ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো কম্পিউটারে কিন্তু থাকতে হবে ওই ফন্টটা, নাহলে কিন্তু কাজ করবে না, মাথা রাখতে হবে। আচ্ছা, আমরা ফন্ট নিয়ে আরো ক্লাস আছে সামনে, কিভাবে হচ্ছে ফন্ট ডাউনলোড করে ইনস্টল করে ইউজ করা যায় সেটাও শিখবো, অথবা কোন একটা ওয়েবসাইটের ফন্ট আমার পছন্দ হয়েছে, ওই ফন্টটাকে কিভাবে আমি আমার কম্পিউটারে আমার ওয়েব পেজে ইউজ করবো সেটাও আমি দেখাবো। ঠিক আছে, তো বুঝতে পেরেছি। তো ফন্ট ফ্যামিলি নিয়ে আমার মনে হয় না আপনাদের কোনো প্রশ্ন থাকবে। তো নেক্সট ক্লাসে বলতে যখন আপনাদের প্র্যাকটিসে পড়ে এই দুইটা টপিকসে আছে। তো আজকে আমি বেশি কিছু দেখাবো না আপনাদের প্র্যাকটিস করবেন। এগুলা করার পরে হচ্ছে প্র্যাকটিস ক্লাস শেষ হওয়ার পরে আমি এই দুইটা জিনিস আছে, এইটা একটু বোঝার জিনিস আছে। তো বেশি কিছু দেখাতে গেলে আপনাদের হচ্ছে অনেক বাসায় গিয়ে আবার প্র্যাকটিস করার টাইম পাবেন না, আর আপনাদের প্রতিদিন ক্লাস, বেশি গভীরে যাচ্ছি না আজকে। ঠিক আছে, আজকে তো সিএসএস এর ফার্স্ট ক্লাস। আচ্ছা, তাহলে বলেন তো এখানে আমি যে প্রপার্টিগুলো বললাম এই প্রপার্টিগুলো সম্পর্কে আপনাদের কোনো কোশ্চেন আছে? জি বাবা, আপনারা কি শুনতে পান না?